আলমগীর, আপনি খেয়াল করেছেন গত দুদিন ধরে একটা আন্দোলন হচ্ছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সবাই আন্দোলন করছে, এবং এই এখন রাতে, এত রাতেও শুনেছি তারা এখনো সেই তাদের দাবি আদায়ের জন্য রাজপথে বসে আছে। এই আন্দোলনটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করছেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। ঠিক হচ্ছে না এই মর্মে যে তারা দীর্ঘদিন থেকে এই দাবি আদায় জন্য লড়াই করছে। তারা রাজপথে নামতে হবে কেন? সরকারের তো সংশ্লিষ্ট বিভাগ থাকার কথা এবং যথাযথভাবে তাদের সাথে কমিউনিকেট করার কথা। সেই কমিউনিকেশন হয়নি, তারা রাজপথে নেমেছে। রাজপথে নামতে গিয়ে সেখানে হামলার শিকার হয়েছে, তারা পুলিশি হামলার শিকার হয়েছে। তারাও আবার আলোচনার যে একটা সুষ্ঠু পথ, সেটা বিঘ্নিত করেছে আমি বলবো এক এক সেন্সে। যে সরকারের একজন উপদেষ্টা আলোচনা করার জন্য গিয়েছে, সেখানে উত্তপ্ত বাক্য বিনিময় এবং তার উপরে এই যে বোতল নিক্ষেপ করা। মানে থ্যাংকস গড যে ওইটাতে কোনো, ওইটা কাঁচের বোতল ছিল না। বর্তমান সরকার তো কাঁচের বোতল প্রবর্তন করেছিল, এই যে প্লাস্টিকের বোতল বাদ দিয়ে। সেটা যদি হতো তাহলে কি অবস্থা হতো! এমনিতেই সে প্লাস্টিকের বোতলের আঘাত পেয়েও উপদেষ্টা দেখলাম যে স্ক্যানিং করাতে গেছে, এবং আমার মনে হয় সেখানে মারাত্মক কিছু পায় নাই। সান্ত্বনা হিসেবে হয়তো দেখতে গেছে আর কি। সেখানে সে, আমি জানি না কার ব্যথা কতটুকু, সে কেমন ব্যথা পেয়েছে সেটা তো আমরা জানি না, কিন্তু এটা একটা অসভ্যতা আমি আমি মনে করি। এবং যে ছেলেটি এটা করেছে সে বলছে যে আমি আসলে আকাশে মেরেছিলাম, এবং ওইটা আকাশে মারলে ভাই একজনের মাথায় কিভাবে যায়? যে আপনি একটা ছাত্র মানুষ, ওই আপনারা ওই যদি। ঠিক মাথাটা যদি মাথায় পড়তে পারতো, অন্য করে মাথায় পড়তে পারতো। একটাই হ্যাঁ, অন্য মারছে, মাথায় পড়তে পারতো ঠিক। ওই এক মাথায় পড়ছে। হ্যাঁ ঠিক, ওই ওই মাথায় গিয়ে পড়তে হবে। এর কিন্তু বোলিং এর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড হায়ার করা উচিত, সে যে যে কাজ করছে। কিন্তু আমরা হাসছি, কিন্তু বাস্তবতাটা হচ্ছে এটা ঠিক হয়নি। এটা একজন স্টুডেন্টের পক্ষে এটা করা ঠিক হয় নাই। তাকে আবার, সে আবার একটা স্টেটমেন্ট দিতে, তাকে নাকি জামাত শিবির বলার জন্য একটা ট্যাগ দেওয়া হচ্ছে। জামাত শিবিরের বিরুদ্ধে আসলে একটা বড় ট্যাগ এখন চলতেছে এই জন্যই যে বড় বড় অঘটনগুলোতে এরা সবসময় আগায় আসতেছে। এবং এই উপদেষ্টা নিজেও তাদের বিরুদ্ধে কথা বলেছেন। এই জন্য বলেছেন সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে খুব আজে বাজে ভাবে ওই জামাত শিবিরের লোকেরা লিখেছে। আমি জানি না জামাত শিবিরের লোকদের হঠাৎ কি হয়েছে, যে এরা যাকে তাকে যখন পাচ্ছে তখন লিখছে, আপনার বিরুদ্ধে লেখে, আমার বিরুদ্ধে লেখে। এদের এগুলোতে কথা বলাটাও এক ধরনের সময় অপচয় মনে করি আমি। স্বৈরাচারের দোসর বানিয়ে দিচ্ছে, কি জন্য বানাচ্ছে কে জানে। ওরা কোথায় ছিল সেই সব দিনগুলোতে যখন আমরা এই যে আমি পার্সোনালি ওবায়দুল কাদের বিরুদ্ধে লিখেছি, কাদের ভাই আমার সাথে সামনাসামনি দেখা হয়েছে, চোখ ইয়ে করেছে, তো কি হয়েছে? উনি ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক হতে পারে। কিন্তু যখন তারা, ইভেন আমি আজকে দেখলাম যে সাংবাদিক মহলদের মধ্যে জামাত শিবিরে যে আমাদের শাখা আছে, যে এরাও এক ধরনের অ্যাগ্রেসিভ আচরণ করছে। তাদের এই আচরণে আমার 71-এর কথা মনে পড়লো। সেই চৌধুরী মইনুদ্দিন সহ আর কতগুলো, আপনার মনে আছে নিশ্চয়ই, সেই ঘাতকদের তালিকা, যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। তো তারা এগুলোতে আবার এই ধরনের অ্যাক্টিভিটিজে চলে গেছে। জামাতকে আমি আপনার আপনার সঙ্গেও আমি বলেছি, আপনার মনে আছে কিনা জানি না, এই যে 24-এর যে গণ আন্দোলন, শিবিরের একটা বড় ভূমিকা ছিল। আমি আপনাকে ইয়েও বলেছি জামাত ক্ষমতায় যাওয়ার মতো একটা দল, শুধুমাত্র তারা 71 সাল নিয়ে ইয়ে ইয়ে গোঁড়ামি করছে। 71 সালে যে তাদের ভুল ছিল সেই ভুল স্বীকার করতে হবে তাদের। তাদের মধ্যে অনেক সৎকর্মী আছে। কিন্তু আপনি দেখেন এরা যখনই ক্ষমতার আশেপাশে থাকে, এদের এদের যে ইয়ে থাকে, ওই যে কি বলবো, এগুলা তেলাপোকা যেগুলো থাকে, এগুলোর উৎপাত এমন হয় যে মূল দলটার উপর যায়। জামাতের তো বড় বড় নেতাদের সাথে আমাদের কথা হয়, ওরা এত ভালো ব্যবহার করে, কি করে আপনি এদের বিরুদ্ধে কথা বলি বলেন? তার রাজনীতি আমার পছন্দ না হতে পারে, সেটা একটা কথা। ব্যক্তিগতভাবে তো তাদেরকে আমাদের কোনো কারো, আমি জানি না আপনার সাথে কারো এই ধরনের না, মানে ঠিক আছে, you're right, একদম ঠিক বলছেন আপনি। আমি দেখেছি অনেক নেতৃবৃন্দ আছেন, মানে এত সুন্দর আচরণ করেন, কিন্তু এদের এই যে সমর্থক যারা, এরা আসলে জামাতের সমর্থক কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে, তবে জামাত এদেরকে এন্ডোর্স করে কিনা এটা আমি বুঝি না। তা না হলে এত অস্থিরতা জামাতের কিভাবে এগুলো হয়? দেখা উচিত। তাদের তাদের যখনই ক্ষমতায় যাওয়ার একটা সময় আসে, তখন এই ধরনের আগাছাগুলো কোথা থেকে জেগে জেগে ওঠে। আমাকে বলতেছে আনিস আলমগীর স্বৈরাচারের দোষ। আরে ভাই, স্বৈরাচারের দোষ কি করে হইলাম? স্বৈরাচারের দোষ, স্বৈরাচার চলে গেছে দেশের বাইরে। তোদের স্বৈরাচারের সঙ্গে জিন্দিগিতে কোনোদিন একটা চা পানের অনুষ্ঠানে গেলাম না, জিন্দিগিতে কোনোদিন
তাদের সাথে দেশের বাইরে গেলাম না, তাদের তাদের যত প্লটের মালিক হইলাম না তাদের থেকে, তো কি করে স্বৈরাচারের দোষর হয়ে গেলাম, এটা আমি বুঝি না। একটা একটা দলের যে যারা থাকে তখন তাদেরকে তো আমরা সমালোচনা করবো। এখন ডক্টর ইউনূসের যে প্রশংসা করি সেই একই স্টাইলে, যে আওয়ামী লীগের লোকজন আক্রমণ করে, এই যে আমরা নাকি ওদের খাচ্ছি দাচ্ছি। আরে বাবা, আমাদের সাংবাদিকদের কাজই তো হচ্ছে যখন যারা ক্ষমতায় থাকবে তাদের সমালোচনা করব, ভালো কাজ হলে তার প্রশংসা করব। কিন্তু এই সমস্ত আগাছাগুলোর জন্য মেজাজ মাঝে মাঝে এত খারাপ হয়ে যায়, বলতে পারি না। আজকে আপনার সাথে একটু শেয়ার করতে হচ্ছে এই জন্যই যে জামাতের এখন সতর্ক থাকার দরকার আছে। জামাতের বিরুদ্ধে যে উপদেষ্টা যে অভিযোগ করলেন, সেটাও তাদেরকে দেখতে হবে যে কেন উপদেষ্টা একজন অভিযোগ করবেন। এই উপদেষ্টা কিন্তু শুরুতে যে সমস্ত কথাবার্তা বলেছিলেন, তাকেই বরং উল্টা আপনার হিজবুতের ইয়েতে ট্যাগ দেওয়া হয়েছে আওয়ামী লীগের তরফ থেকে, জামাতি ট্যাগ দেওয়া হয়েছে, সেই লোকটাকে তারা আবার আজকে আক্রমণ করছে। তো যাই হোক, আমি মনে করি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র আন্দোলন করছে, এই আন্দোলনটা ন্যায্য তাদের। কিন্তু কিন্তু ওয়েটা বড় আমার মনে হয় ভালো হচ্ছে না। সরকারের উচিত তাদের সাথে বসা, তাদের সাথে কথা বলা। তারা একটা বিশ্ববিদ্যালয়, কিন্তু বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো কিছুই নাই, ছাত্ররা কোথাও বাস করতে পারে না, থাকতে পারে না। সেই সদরঘাট, এখান থেকে যাওয়া কি কঠিন। আমি বহু বছর আগে, আজ থেকে 3 যুগ আগে মনে হয়, একটা রিপোর্ট করেছিলাম এদেরকে নিয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার চেয়ে নাম বড়। ওই রিপোর্ট করতে গিয়ে আমার যে মানে কষ্ট করতে হয়েছে, আমি যে কয়বার গিয়েছি, সেই সময়ও এত এত যন্ত্রণাদায়ক ছিল। এখন তো এখানে কোর্ট কাছারি এমন ভাবে আছে, মানুষের যাওয়া কঠিন। এই ছেলেগুলা গ্রাম থেকে কত জায়গা থেকে ঢাকা শহরে এসে পড়াশোনার জন্য, তাদেরকে তো আবাসন ব্যবস্থার একটা সুরাহা করতে হবে। তাদের জন্য একটা ইউনিভার্সিটি এখানে দিয়েছে একটা প্রশ্ন, কেরানীগঞ্জে, সেটা তো আরো বোধহয় 2-3 বছর লাগবে ঠিক হইতে। জি, এখানে একটা প্রশ্ন, আপনার কি মনে হয়েছে এই যে এই আন্দোলনে যখন আলোচনা যতটুকু যা হয়েছে, আমরা মাহফুজ আলমকে দেখলাম, এখানে শিক্ষা উপদেষ্টার অনুপস্থিতি কি আপনার চোখে পড়েছে, চোখে লেগেছে? হ্যাঁ, আবরার ভাইয়ের এখানে যাওয়া উচিত ছিল। আমি জানি না কোন কারণে উনি যান নাই, বা উনার কাছে ওইভাবে পেশ করেছেন কিনা। শিক্ষা উপদেষ্টা তো যেদিন গেলেন, আহ, মাহফুজ আলম গেলেন, শিক্ষা উপদেষ্টা তো সেখানে থাকতে পারতেন, কারণ তারই তো এটা বড় বিষয়। শিক্ষা উপদেষ্টা একজন ভদ্র মানুষ, উনি নম্র মানুষ। উনার সঙ্গে আমার তো মনে হয় বসে কথা বলতে কোনো অসুবিধা নাই। আর যেহেতু আলম সাহেবের উপর এরা ক্ষিপ্ত হয়েছে, এবং আলম সাহেবও এদেরকে এখন ক্ষিপ্ত কথাবার্তা বলেছেন। আজকে তার অডিও লিক হয়েছে, সেই অডিওতে তার সেই গড়ে সবাইকে শিবিরের লোক বলছে। সেটাতে ছাত্ররা তো ক্ষিপ্ত হবে, সবাই কেন শিবিরের লোক হবে। শিবিরের এত শক্তি হয়ে গেল যে হোল জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবগুলো শিবিরের লোক। তো আমার মনে হচ্ছে যে এটা একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। আপনি খুব রাইটলি পয়েন্ট আউট করেছেন, আবরার সাহেবের যে উপদেষ্টা, ওনার এটা একটু পার্সোনালি ডিল করা উচিত। যে আরেকটা প্রসঙ্গ আমি আনি, এটা নিয়ে আলোচনা অনেক হয়েছে, আমি আর এটা নিয়ে এটা নিয়ে কথা বাড়াই না। আমি অন্য একটা প্রসঙ্গে আনতে যাচ্ছি। সেটা হলো যে এই যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ ঘোষণা করলো, এভাবে প্রজ্ঞাপন জারি হলো, ব্যাখ্যাও দেওয়া হলো কি বলা যাবে কি বলা যাবে না, এদের কর্মসূচি করা যাবে না এটা বলা হলো। আমরা এটা দেখলাম যে এটা নিয়ে বিদেশের কিছু কিছু জায়গায় নানা রকম প্রতিক্রিয়া হচ্ছে। বিদেশের মধ্যে আপনার যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র বিভাগ তাদের একটা আপনার ব্রিফিং দেখলাম, ভারতেরও দেখলাম। ভারতের ব্রিফিংটা আমরা বুঝতেই পারি, তাদের উদ্বেগটা আমরা হয়তো উপলব্ধি করতে পারি। কিন্তু সবচেয়ে যেটা ইন্টারেস্টিং, যেটা আমার কাছে মনে হয়েছে, যে আমরা তো ভারতের অনেক মিডিয়াকে অতটা গুরুত্ব দিই না, কিন্তু পাকিস্তানের ডন পত্রিকা, যেটা এটা তো খুবই একটা মানে গুরুত্বপূর্ণ পত্রিকা এই সাবকন্টিনেন্টের, ডনের যে সম্পাদকীয়টা, আজকে আমি দেখলাম মানব জীবন এটা অনুবাদ করে দিয়েছে, আপনি পড়েছেন কিনা জানি না, আমার হুম। ধারণা পড়ার কথা আপনার। এখানে কিন্তু অনেকগুলি পয়েন্ট আনা হয়েছে, যেমন হুম। এমনকি এমনও বলা হয়েছে যে নির্বাচনটা এখন আসলে সরকারের মুখ্য হওয়া উচিত। নির্বাচন না করে এই যে আওয়ামী লীগের সম্পর্কে নিষিদ্ধ করার ব্যাপারটা নিয়ে, এটা অনেক ভোটাররা হয়তো পর্যাপ্ত বিকল্প পাবে না। আবার এখানে একটা সামরিক একটা শাসনের একটা আশঙ্কাও দেখানো হয়েছে। আপনার সব হুম। মিলিয়ে কি মনে হয়? আমার কাছে তো প্রতিক্রিয়া যারা যারা দেখিয়েছে, আমার কাছে সবগুলোই সঠিক মনে হচ্ছে। ভারতের প্রতিক্রিয়া ঠিক আছে। ভারত বাংলাদেশের একটা বন্ধু প্রতিম রাষ্ট্র, প্রতিবেশী দেশের একটা বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কি প্রতিক্রিয়া হয়, তারা তো এটা দিতেই পারে। আমরা যদি মনে করি যে এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, আপনারা কেন নাক গলাচ্ছেন,
এটা আমার মনে হয় এটা একটু খুব হাস্যকর হবে। আর প্রথমত আরেকটা বিষয় হচ্ছে যে ভারত নিজের থেকে প্রতিক্রিয়া জানায় না। একজন সাংবাদিক প্রশ্ন করেছে, সে সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছে। এখন তো ভারতেরও কোনো একটা রাজনৈতিক দল যদি এরকম ঘটনা হয়, আমরা প্রশ্ন করলে সে প্রতিক্রিয়া যাবে, সে পত্রিকাতে আসবে। একই স্টাইলে আপনার আমেরিকা তো তাই হয়েছে। স্টেট ডিপার্টমেন্টে একজন সাংবাদিক, উনি বাংলাদেশি আমার মনে হয়েছিল, বাংলাদেশে একজন সাংবাদিক তাকে কোয়েশ্চেন করেছে, তার প্রতিক্রিয়া স্টেট ডিপার্টমেন্ট বলেছে যে তারা এই ধরনের নিষিদ্ধকরণটা তারা পছন্দ করে না। রাজনৈতিক দলের এবং অংশগ্রহণপূর্ণ নির্বাচন সবগুলোর গণতন্ত্রের পক্ষে তারা যেহেতু থাকে, সেই সেই মতে তারা মত দিয়েছে। তাদের মতামতটা আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। তাদের রাজনীতির সাথে, তাদের রাষ্ট্রীয় পলিসির সাথে একেবারে এটা প্রাসঙ্গিক। এখানে বাড়তি কোনো কিছু বলে নাই, কোনো দলের পক্ষেও নেয় নাই। এবং এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করাতে যে এই সরকারের বিরুদ্ধে আমরা ক্ষিপ্ত হব সেরকম বলে নাই। তারা বলছে তারা যে ধরনের রাজনীতি চায় একটা দেশে, গণতন্ত্রের পক্ষে যেহেতু তারা ফেরিওয়ালা, সেই ফেরিওয়ালা হিসাবে তাদের যে যুক্তি তারা সেটা বলেছে। আর আপনি ডনের কথা বলেছেন, সেটা রিয়েলি ইন্টারেস্টিং। ডন ডনের এই সম্পাদকীয়টা যদি আপনি খেয়াল করেন, ডন তো এখন একটা পাকিস্তানের পত্রিকা, পাকিস্তানের সাথে আমাদের দহরম মরম চলছে। পাকিস্তান আওয়ামী লীগকে ঘৃণা করে বহু আগে থেকেই। তো সব মিলিয়ে আওয়ামী লীগের এই এই বিপর্যয়ে তাদের খুশি হওয়ার কথা ছিল। কিন্তু সম্পাদকীয়টা মানে ইয়েতে হিসাব করে দেখলে এটা আওয়ামী লীগের পক্ষে গিয়েছে। এবং তারা বলেছে যে বাংলাদেশের ইতিহাসের গভীরে শিকড় প্রথিত আছে এই এই রাজনৈতিক দলটির, এত পুরনো রাজনৈতিক দল, এবং তাদের দ্বারা স্বাধীনতা এনেছে বাংলাদেশ। তো এরকম একটা রাজনৈতিক দলকে এটা মুছে ফেলা তো সহজ নয় এই সরকারের। এবং এটা একটা বাস্তবতা হচ্ছে যে তার বিশাল একটা সমর্থক গোষ্ঠী আছে, এবং এদেরকে নিষিদ্ধ করার মাধ্যমে একটা বড় অংশকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়। এটা তো একদম কোনো, মানে আমি তো মনে করি যে এটা আমাদের কথা, তাই না? বাংলাদেশে যে আওয়ামী লীগ পছন্দ করে না সেও তো স্বীকার করতে হবে তারা ভোটাধিকার বঞ্চিত হবে। আরেকটা বিষয় এখানে বলা হচ্ছে যে ভারত যে এটার এই সিদ্ধান্তটার বিরোধিতা করছে, সেটা হয়তো আওয়ামী লীগের যেহেতু তাদের সাথে এফিলিয়েশন ভালো, সেই জন্য হয়তো তারা ভারতের হয়তো স্বার্থ থাকতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে একটি বড় রাজনৈতিক শক্তিকে বাদ দিয়ে কেবল পক্ষপাতের অভিযোগ এটা উস্কে দিতে পারে, রাজনৈতিক বিভাজন আরো গভীর হবে। এবং এটা এমন একটা সময় হচ্ছে যখন ঐক্য বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। এবং আন্তর্জাতিক সম্প্রদায় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে যে তারা ঢাকায় এই প্রতিশ্রুত অবাধ এবং সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের যে কমিটমেন্ট সেটা রাখতে পারছে কিনা। অবভিয়াসলি ইন্টারন্যাশনাল তো মহল তো আমাদের উপর দেখবে, তাই না? এবং ড্রন একদম যথাযথভাবে বলছে এবং আবার আশঙ্কা করেছে যে আওয়ামী লীগের এই আহ, এর ঘটনার মধ্য দিয়ে আবার বাংলাদেশে সামরিক শাসন ত্বরান্বিত হতে পারে কিনা, সে ধরনের একটা আশঙ্কা তাদের এখানে রয়ে গেছে। যে এই সমস্ত ঘটনার সুযোগেই তো যখন দেশে একটা মানে টার্মোয়েল সৃষ্টি হয়, বিপর্যয়, যখন হানাহানি তৈরি হয়, তখনই তো এই সুযোগটা আসে সেনাবাহিনীর জন্য। তো সেই বিষয়টাও এখানে তারা খুব স্পষ্ট করে বলেছে। তো আমার মনে হয় যে আহ ইয়ে হিসাবে আপনার প্রতিবেদন এটা কি বলবো, সম্পাদকীয় হিসাবে এটা যথাযথ, এবং তাদের মতামত আমাদের অনেকের মতামতের সঙ্গে মিলে। এবং আমি মনে করি যে সরকারেরও এখানে আপত্তি করার মতো এমন কোনো পয়েন্ট এখানে খুঁজে পাবে না। তবে এখানে একটা পয়েন্ট আমার কাছে যেটা মনে হয়েছে, আপনি একটু ভাবেন, যে হুম। যে সামরিক শাসনের যেটা কথা বলা হয়েছে, এটা হুম। বোধহয় পাকিস্তানের প্রেক্ষিতটা বোধহয় ওদের মাথায় ছিল। কারণ অবশ্যই তাদের আমাদের মাথায় এখানে ছিল। কিন্তু নিকট যে সামরিক শাসনের কোনো নাই, মানে হুম। কোনো উদাহরণ কিন্তু নাই। তারা হয়তো পাকিস্তানের প্রেক্ষিতটাকে মাথায় রেখে বলেছে কিনা আমি জানি না এটা। না, তারা তারা আপনি ঠিকই বলছেন, তারা সেটা মাথায় রেখে বলছে যে শুধু পরবর্তী সরকারের বৈধতাকে শক্তিশালী করবে না, এবং হুম, বরং সামরিক হস্তক্ষেপের বিপদ এড়াতেও সাহায্য করবে যদি আমরা right, ঠিকমতো চলাফেরা করি আর কি। হুম। এবং না হলে তো ওই হস্তক্ষেপ এটা মানে প্রক্ষান্তরে বলা আর কি। ডাইরেক্ট আপনি কিভাবে বলবে, ডাইরেক্ট কি বলতে পারে? কোন কোর্ট বা রাজনৈতিক ডিক্রি নয়, বাংলাদেশের ভবিষ্যৎ অবশ্যই ব্যালটের মাধ্যমে নির্ধারণ হতে হবে। যেটা আমরা প্রত্যেক দিন বলতেছি যে আমাদের ডিসেম্বরে ইলেকশন বলা হচ্ছে, জুনে ইলেকশন বলা হচ্ছে, আদৌ ইলেকশন হবে কিনা সেই সন্দেহ বাংলাদেশের মানুষের মন থেকে যাচ্ছে না। রোড ম্যাপ নিয়ে কথা হচ্ছে, সেখানে রোড ম্যাপের কথা বলা হয়েছে, নির্বাচনী রোড ম্যাপ নাই। এটাই আর কি। তাহলে আপনার কি মনে হয়, এই যে আপনি একটা কথা বললেন শেষ কথাটা, এটা আমার শেষ প্রশ্ন, যে বাংলাদেশের মানুষের অনেকের মধ্যে যে
এমন একটা সন্দেহ হয়তো ঢুকে গেছে যে আদৌ নির্বাচন হবে কিনা। তো এই যে সন্দেহটা ঢুকে যাওয়া, যত অল্প লোকের মধ্যেই হোক, যদি ঢুকে যায়, এইটাই কি এই সরকারের একটা বড় ব্যর্থতা নয়? ব্যর্থতা কিনা যায় না, তবে এই সন্দেহ দূর করতে হবে এই সরকারের। কারণ প্রধান বিরোধী দল বিএনপিও বিশ্বাস করে না যে ইলেকশন ঘোষিত সময় হবে। কারণ তাদের কথাবার্তা তারা মনে হচ্ছে না, তারা বলছে বাঘের মুখে পড়েছি আমরা। তাদের কথাবার্তা আপনি যদি খেয়াল করেন সবগুলোর এক, তারা বলছে যে হ্যাঁ ঠিক আছে ডিসেম্বরে বা জুনে বলছেন, কিন্তু তারা কয়জনে বিশ্বাস করে? ব্যক্তিগত আলাপে আপনি যান, দেখবেন কেউ বিশ্বাস করে না যে জুনের মধ্যে ইলেকশন হবে। আর জামাত তো ইলেকশন চায় না। জামাত ইমিডিয়েটলি কোনো ইলেকশন তাদের প্রয়োজন মনে করে না। তারা যত দেরি হবে তত আরো শক্তিশালী হয়ে আসতে পারবে বলে তাদের বিশ্বাস। এনসিপিরও একই ঘটনা। এনসিপির জন্য তো নির্বাচন এখন খুব জরুরি না, তাই না? জি, তাহলে তাহলে আর ধন্যবাদ। আছে কে? অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। প্রিয় দর্শক, আপনারা শুনলেন নানা ধরনের সম্ভাবনা, ইঙ্গিতপূর্ণ সম্ভাবনা। এগুলো নিয়ে আপনারাও ভাবুন, আপনারা আমাদের লিখুন, আমরা পরবর্তী সময়ে এগুলো আলোচনা করার চেষ্টা করব। আপাতত এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।